তো তার পেয়ারের অফিসার যারা আছে, যারা খেলা করার জন্য প্রস্তুত হয়েছিল, গোটা টিমটাকেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে অন্য রাজ্যে, গ্যারেজ করে দেওয়া হয়। তো তৃণমূল না ছেলে ধরায় পরিণত হয়েছে। এই স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলো, আমাদেরও সন্তান আছে, তোমারও তো সন্তান আছে। তো বাচ্চার বাবা মা জানে না যে তার বাচ্চাটা কোথায়। বাবা মা সরল বিশ্বাসে স্কুলে পাঠিয়েছে, সেখান থেকে ছেলে ধরারা একটা রাজনৈতিক মঞ্চে নিয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? ক্ষমতায় যদি আবার ফিরে আসেন চতুর্থবার, তাহলে এর চেয়েও ভয়ঙ্কর কাণ্ড। 10,000 কোটি তৃণমূল সমর্থক মানে কি? এর সঙ্গে মঙ্গল, বৃহস্পতি, নেপচুন, যত গ্রহ আছে, অন্য নক্ষত্র, সৌরমণ্ডলের তারামণ্ডল, বাইরে যত এই ধরনের অন্য কোনো ইউনিভার্স আছে, ইউনিভার্স আছে, মাল্টিভার্স, এটা সব যোগ করে নিয়েছে। এটা তৃণমূল বিশ্বাস করে। আসলে ওরা জলপথে হাঁটে, ওরা আকাশ পথে হাঁটে। একটু অন্ধকার হয়ে গেলে ফলে সন্ধ্যের পর থেকে কে কি পান করেন, কে কি খান, এটা নিয়ে তো প্রচুর চর্চা আছে। তৃণমূল করা মানেই একটা অপ্রকৃতিস্থ হয়ে থাকে। 1,500 কেজির বাচ্চা যিনি বলেন, তার শিষ্য এর থেকে আর ভালো কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ক্ষতি করতে চাইছেন। তো সেই রাজীব কুমারের ফেয়ারওয়েল প্যারেড হচ্ছে, বিদায় সংবর্ধনা, মমতা ব্যানার্জি নেই। যার জন্য ছুটে গিয়েছিলেন বাড়ি ব্যাপারটা পর্যন্ত। কি? প্রশ্ন নাম্বার 1, তিনি মমতা ব্যানার্জিকে অনুচ্চারিত ভাবে নীরবে যে বার্তাটা দিলেন, খুব প্রাসঙ্গিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা থেকে কর্মা শব্দটা তিনি ব্যবহার করেছেন, আজকে 5-6 বার ব্যবহার করেছেন। কর্মা, কর্মই হচ্ছে আসল, কর্মই হচ্ছে আসল, মানে কর্ম কিন্তু ছাড়ে না। একদম পাতি কথায়, রকের ভাষায় বলতে গেলে, পাপ তার বাপকে ছাড়ে না। যা যা করব এই জীবনে, এই নশ্বর জীবনে, তার ফল, এই কর্মফল এখানেই ভোগ করতে হবে, এবারেই ভোগ করে যেতে হবে। সেটাই কি তিনি বলতে চাইলেন? ফলে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভেরিটানা বাজিয়ে দেয় রাজীব। সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা ভরাতে একদম স্কুলের বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে কেন দাদা? কারণ আমরা দেখলাম স্কুলের বাচ্চারা এসে সভা ভরাট করছেন। তাহলে মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো নিজে জন্মনেত্রী, তারপরে বাচ্চাদের দিয়ে সভা ভরাট করতে হচ্ছে। দেখো, ছোটবেলায় আমরা গ্রামে গঞ্জে, আমরা তো গ্রামে গঞ্জে মানুষ হয়েছি, আমরা সকলেই গ্রামে না আগে বস্তা নিয়ে ছেলে নিতে আসতো, তুলে নিয়ে যেত, ওদেরকে বলা হতো ছেলে ধরা। তো তৃণমূল না ছেলে ধরায় পরিণত হয়েছে। এই স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলো, আমাদেরও সন্তান আছে, তোমারও তো সন্তান আছে। তো বাচ্চার বাবা মা জানে না যে তার বাচ্চাটা কোথায়। বাবা মা সরল বিশ্বাসে স্কুলে পাঠিয়েছে, সেখান থেকে ছেলে ধরারা একটা রাজনৈতিক মঞ্চে নিয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? বা যে একটু আগে দীপঙ্কর দা বলছিল অফ ক্যামেরায়, সেটা হচ্ছে যে আমরা যখন স্কুলে পাঠাই বাচ্চাদের, তখন এক্সকারশনেও যদি নিয়ে যাওয়া হয়, সেখানেও বাবা মাকে লিখে দিতে হয়, মানে ওটাকে মুছ লেখা কার্যত বলে, যে আমি ছাড়পত্র দিলাম আমার সন্তানকে, তুমি ওখানে নিয়ে যেতে পারো। কোন বাবা মার কাছে ছাড়পত্র নেওয়া হয়েছিল যে চোরেদের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে এইটুকুন এইটুকুন বাচ্চাকে? ওই বাচ্চারা কি বোঝে এই চোরেদের কথা? একটা সরকারি মঞ্চ, সেখান থেকে মুখ্যমন্ত্রী রাজনীতির কথা বলছেন, তোমার আমার ট্যাক্সের টাকার ওই মঞ্চ, সেখানে ওখানে একজন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীর মতো আচরণ করছেন। এটাও তো একটা চুরি, যে তিনি আমার আপনার ট্যাক্সের টাকা চুরি করছেন। তারপরে বাচ্চাদেরকে এইভাবে নিয়ে যাচ্ছে, স্কুল থেকে এইভাবে নিয়ে যাওয়া যায়? এটা সিম্পলি আমি বলছি ছেলে ধরার মতন একটা চুরির মতো কাজ করেছে। আমি মুখ্যমন্ত্রীকে চোর বলছি না, ওনার যে অ্যাক্ট, এটা বারংবার চোরের মতো প্রমাণ হয়েছে। এটা তো তদন্ত হওয়া উচিত এই কাণ্ডেরও, যে কেন বাচ্চাদেরকে ওখানে নিয়ে যাওয়া হলো। এ রাজ্যেও তো বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য একটা দপ্তর আছে, শশীপাজা দীর্ঘদিন তার মন্ত্রী আছেন, তার ক্ষমতা হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলার? তিনিও তো মা, তার বাচ্চাকে কেউ যদি না বলে বাড়ি থেকে নিয়ে যেত, এটা এক ধরনের অ্যাবডাকশন। কি দীপঙ্কর দা? একদমই। তুমি যেটা পঙ্কজ যেটা বলছিল, শিশু সুরক্ষা কমিশন, এর রাজ্যে প্রচুর কমিশন আছে, মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন, অমুক কমিশন, তমুক কমিশন। প্রত্যেকটা কমিশন, সেটা হচ্ছে ওই কালীঘাটে তাদের হেডকোয়ার্টার। তো ওই কালীঘাটের হেডকোয়ার্টারে যিনি থাকেন, তার কাছে আমার একটা প্রশ্ন আছে, মানে আপনি কি ক্ষমতায় এলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরে ওই গরু ছাগলকে যেভাবে নিয়ে যাওয়া হয় ম্যাটাডোরে করে, একদম চতুষ্পদ জন্তু জানোয়ারদের, ওইভাবে সম্ভবত আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে আপনি রেখে দেবেন, এবং ক্রমান্বয়ে যখন সভা করবেন আর কি, সিঙ্গুরের পরে হরিপাল, হরিপালের পরে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের পরে দিনাজপুর, মানে এইভাবে বাচ্চাদেরকে নিয়ে মাঠ ভরাবেন, সেটা আমরা হতে দিতে পারি না। হ্যাঁ, এমনও তো হতে পারে আমাদেরকে জোর করে সই করিয়ে নিল যে তোমার বাচ্চা এখানে এখানে যাবে, এতদিন জন্য আমাদের কাছে বন্ধক থাকবে। সেটা হতে পারে। উনি ক্ষমতায়, ভয়ঙ্কর পরিস্থিতি। উনি ক্ষমতায় যদি আবার ফিরে আসেন চতুর্থবার, তাহলে এর চেয়েও ভয়ঙ্কর কাণ্ড। তাহলে আমি দুজনের কাছে একটি প্রশ্ন ছুড়ে দেবো, দুজনের থেকে উত্তর নেবো এই প্রশ্নটা। সেটা হচ্ছে,
আপনারা যখন বলছেন যে রাজ্যের বর্তমান সিটিং চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি যদি চতুর্থবার মুখ্যমন্ত্রীত্বের পদ পান তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। আমি বলবো চতুর্থবার মুখ্যমন্ত্রী হতেই হবেনি মমতা বন্দ্যোপাধ্যায়। তো সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রত্যয় ঘোষণা করছেন তো রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন যে একদিকে 10,000 কোটি লোক, আরেকদিকে বিজেপি সরকার, এত লোকজন যদি ভোট দেয় তাহলে শুধু হুগলি নয় সারা বাংলায় তৃণমূলের জয় জয়কার হবে। আমরা সবাই মিলে লড়বো, একটুও জায়গা ছাড়বো না। কি বলবেন? 10,000 কোটি লোক নিয়ে চারিদিকে হাসি রোল উঠছে। না পৌলমী, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কি শুধু পশ্চিমবঙ্গের, শুধু ভারতের, শুধু পৃথিবীর? 10,000 কোটি তৃণমূল সমর্থক মানে কি? এর সঙ্গে মঙ্গল, বৃহস্পতি, নেপচুন, যত গ্রহ আছে, অন্য নক্ষত্র, সৌরমণ্ডলের তারামণ্ডল, বাইরে যত এই ধরনের অন্য কোন ইউনিভার্স আছে, ইউনিভার্স আছে, মাল্টিভার্স, এটা সব যোগ করে নিয়েছে। এটা তৃণমূল বিশ্বাস করে। আসলে ওরা জলপথে হাঁটে, ওরা আকাশ পথে হাঁটে, একটু অন্ধকার হয়ে গেলে ফলে সন্ধ্যের পর থেকে কে কি পান করেন, কে কি খান, এটা নিয়ে তো প্রচুর চর্চা আছে। তৃণমূল করা মানেই একটা অপ্রকৃতিস্থ হয়ে থাকে। তৃণমূল করা মানেই এই ধরনের পাগলামো, ভণ্ডামো। মমতা ব্যানার্জি নিজেই তো অপ্রকৃতিস্থ। তিনি যা বলেন, যা করেন, তার কটার মানে রয়েছে। রবীন্দ্রনাথকে ভুল কোট করেন, 1,500 কেজির সবাইকে, বাচ্চা, সবাইকে, মানে কোনো ধর্মশাস্ত্র নিয়েও তিনি ছাড়েন না। মানে যত বিষ্ণু মাতা, অমুক ধর্ম, আমি শব্দটা আর বললাম না, ওটা সকলেই জানেন। এবং 1,500 কেজির বাচ্চা যিনি বলেন, তার শিষ্য এর থেকে আর ভালো কি বলতে তাহলে পারে? আপনারা কি বলছেন? আমি একযোগে উত্তর নেবো। কি না বলছেন? না, আমি বলি যে রচনা আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে রচনা ব্যানার্জি তো অভিনেত্রী ছিলেন। তিনি কবে থেকে কমেডিয়ান হলেন? কবে থেকে তিনি কমেডিয়ান হলেন? তিনি এখন যেটা করছেন সেটা স্রেফ কমেডি নয়। তিনি সুস্থ অবস্থায় নেই, নয় তার আইকিউ টেস্ট করানো উচিত। এবং তিনি এমন বোকামো করেছেন সেদিনের মঞ্চ থেকে, তিনি বলছেন 1.5 বছর পর আপনার কাছে এলাম, ভোট অব্দি থাকবো। মানে ভোটের পর আবার যেমন উধাও হয়ে গেছিলেন তিনি জেতার পরে, আবার তিনি উধাও হয়ে যাবেন। পাবলিককে তারা কত বোকা বানাচ্ছেন? নাকি তারা ভেবেই নিয়েছেন পাবলিককে বোকা বানাবো, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ক্ষতি করতে চাইছেন? হতে পারে, কারণ এরা তো সমাজের বিশিষ্ট মানুষ, এরা তো অনেক সময় বুঝে যায় আগাভাগে যে এবারের অবস্থাটা খারাপ, তো এমন কিছু করে দাও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্যামেজ হয়ে যেতে পারে। এবার কোনটা করেছে সেটা তো শিবজিকে মন মে ক্যা হ্যায় শিবজি হি জানে। না, আমি দীপঙ্কর দত্তকে জিজ্ঞেস করবো, দীপঙ্কর দত্ত সত্যি কি তৃণমূলের এই মুহূর্তে 10,000 কোটি সমর্থক নেই এবং তারা 10,000 কোটি ভোট পাবেন না পশ্চিমবাংলায়? পৃথিবীতে সম্ভব না তো, সৌরমণ্ডল লাগবে, অন্যান্য গ্রহ, নক্ষত্র, সেই সব জায়গা লাগবে। মানে পৃথিবীর জনসংখ্যার চেয়েও তো বেশি হয়ে ওনার যাচ্ছে। যে বক্তব্য আর কি। রচনা বন্দ্যোপাধ্যায় আসলে তো সি বা ডি গ্রেডের একজন অভিনেত্রী ছিলেন। আমি জীবনে কখনো দেখিনি, কেউ কেউ দেখে থাকলে থাকতে পারে। উনি অভিনেত্রী, এটুকুই জানি আমি। অভিনয় করলে কি হয়, একটা ক্যামেরায় শুট করা হয়, বারবার টেক রিটেক কাট, স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়। এইসব স্ক্রিপ্টেড একটা জিনিস বলতে হয়। এবং রচনা বন্দ্যোপাধ্যায় যে ধরনের সিনেমা করেছেন তার সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাস্তবের বা জীবনবোধের কোনো সম্পর্ক নেই। একদম মোটা মোটা দাগের, ওগো তুমি কোথায় গেলে গো, মানে মানে যা হয়, যাত্রা পার্টিরও একটা বাস্তব ভিত্তি হ্যাঁ, থাকে। যে অনুষ্ঠানের কথা তুমি বলছো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 18 তারিখের যে সভাটা ছিল, তার কাউন্টার সভা ছিল তো 10 দিন পরে। তো সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং সেখানে লোকজন যাননি, স্কুলের ছাত্রছাত্রীদের ভিড় করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি তো পোস্ট, রচনা ব্যানার্জি তো একটা ল্যাম্প পোস্ট। মমতা ব্যানার্জি কি কথা বলেছে আমি, বিশ্বাস করো, টিভিতে চলছিল টানা 1 ঘন্টার বেশি লাইভ চলছিল। আমি ছিলাম না, একটু দূরে ছিলাম, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে কলকাতা শহরে এখনো লোকে যাত্রা শোনে। আমি মমতা ব্যানার্জির যে চিৎকার, যে নাটুকেপনা, একদম থার্ড গ্রেডের যে যাত্রা পার্টির মতো যে আচরণ, শব্দ চয়ন, মমতা ব্যানার্জির গলাটা চিনি বলে আমি পরে বুঝতে পেরেছি। কিন্তু আমি প্রাথমিকভাবে আমার একটা ধাক্কা লেগেছিল যে এখনো যাত্রা শুনছে লোক। তাহলে ভালো, যাত্রা শিল্প তো একটা শিল্প, একটা ডুবন্ত শিল্প। যাত্রা একদম শেষ হয়ে যাচ্ছে। যাত্রাপালা গানও কিন্তু একটা গণমাধ্যম। পুরনো, আমরা খুব ছোটবেলায় যাত্রা দেখেছি। আমি ভাবলাম বোধহয় আবার যাত্রা চাঙ্গা দিয়ে উঠেছে। মমতা ব্যানার্জির একদম থার্ড ক্লাস যাত্রার যে সমস্ত ভালো, বীণাপানি দাশগুপ্ত বা অনেকে অনেক বিখ্যাত আছেন, কিন্তু মমতা ব্যানার্জির যে যাত্রাটা চলছে, যার একজন কুশীলব হচ্ছে রচনা ব্যানার্জি, যার কথায় হাস্যরস ছাড়া আর কিছু উদ্বেগ হয় না, যিনি লোকসভা ভোটের প্রচারের আগে বলেছিলেন খালি ধোঁয়া, কালো কালো ধোঁয়া। ধোঁয়া,
সিঙ্গুরে নাকি চারিদিকে ধোঁয়া, যেটা নিয়ে খুব মিম হয়েছে। তাহলে আপনি আমি অফ ক্যামেরা আপনার বাড়িতে আসার পরেই আপনি একটা কথা বলেছিলেন আমাকে যে কুস্তি কাপেটি বাদ দিজিয়ে, মানে যারা বুদ্ধিমান লোক তারা আগে থেকে বুঝতে পারেন যে বিপর্যয় আসছে। তাহলে কি রচনা বন্দ্যোপাধ্যায়রা বুঝতে পারছেন, কি দীপঙ্করদা বুঝতে পারছেন যে মনে হয় না। বিপর্যয় আসছে? দেখো আসলে কি বলতো, উনি তো অভিনেত্রী, তো আর অভিনেতা অভিনেত্রীদের স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়। আমার মনে হয় যিনি ওনাকে স্ক্রিপ্ট লিখে দিয়েছিলেন সেই স্ক্রিপ্টে গন্ডগোল আছে, যার জন্য তিনি এসব কথা বলে ফেলেছেন। আরেকটা আমার যেটা মনে হয়, উনি খুব লো আইকিউর মানুষ। উনি ওই যে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, মানুষ ধোঁয়া চোখে কখন দেখে? উল্টো পাল্টা কিছু খেলে দেখে। এবার এই উল্টো পাল্টা আমি আর ক্যামেরায় বলছি না, ইউটিউবের গাইডলাইনে চলে আসবে। তো উল্টো পাল্টা জিনিস তিনি দিনের বেলায় খেয়ে নিয়েছিলেন কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে, কারণ তার নেতা নেত্রী অভিনেতা অভিনেত্রীদের তো জীবনযাত্রা নিয়ে অনেক কথা কুকথা আছে। কিন্তু তিনি যেটা করেছেন তার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন তুমি দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলছেন, বিজেপি যদি টাকা দেয় নিয়ে নেবে, ভোটটা আমায় দেবে। একজন মুখ্যমন্ত্রী দুর্নীতি করতে শেখাচ্ছেন। প্রথম কথা হচ্ছে ভোটে টাকা দেওয়াটাও দুর্নীতি, এটা আইন সিদ্ধ কাজ নয়। সেটা বিজেপি দিলেও অন্যায়, তৃণমূল দিলেও অন্যায়। এবার তৃণমূল দেয় এটা তো আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময়ে দেখেছি তৃণমূলকে টাকা দিতে, তৃণমূল অনেক কিছু পান করায় ভোটের আগে, অনেক কিছু খেতে দেয়, এগুলো হয়। কিন্তু তুমি বলো যে টাকা নিয়ে ভোট দেবে না, মানে এটাও তো বিশ্বাস ভঙ্গের মতো অন্যায়। একটা দেওয়াটাও অন্যায় এবং নেওয়ার পরে সেই বিশ্বাসটা না রাখাটাও অন্যায়। একজন মুখ্যমন্ত্রী দুর্নীতি করতে শেখাচ্ছে, এটা ভারতের ইতিহাসে তুমি কোথাও পাবে না। পৃথিবীর ইতিহাসেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন চরিত্র হচ্ছে দুর্লভ। তারপরের লাইনটা তিনি কি বলছেন, তারপরের লাইনে তিনি বলছেন কি আপনারা ভোট দেবেন তো? হ্যাঁ শব্দটা শোনা গেল না। তারপর তিনি বলছেন যে আমাকে দেখো, সিপিএম বহু মেরেছিল, আমার সব জায়গায় কেটে কুটে গেছে, মাথা ভাঙা পা ভাঙা, এর জন্য আমাকে ভোট দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় আজকে স্তরটা নেমে এসেছে? তিনি তো যখন অগ্নিকন্যা, আজকে ঘুগনিকন্যায় পরিণত হয়েছে। এই অগ্নিকন্যা থেকে ঘুগনিকন্যা হওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন হয়েছে ছেলে ধরার মতন অবস্থা। এখন স্কুলে স্কুলে বাচ্চা ধরতে হচ্ছে, আশা অঙ্গনবাড়িদের প্রতিশ্রুতি দিয়ে আনতে হচ্ছে, তাদেরও ধরে আনছে। এই ছেলে ধরা মেয়ে ধরা বিষয়টা বন্ধ হোক পশ্চিমবঙ্গে, আমি এইটুকুই বলবো। আমার শেষ দুটো প্রশ্ন আপনাদের কাছে। দিবঙ্করদা, জ্ঞানেশ কুমার না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ম্যাচ তুলে দিয়ে চলে যান, এরকম আশঙ্কা তৈরি হওয়া কি স্বাভাবিক? কি বলবেন? জ্ঞানেশ কুমার অপদার্থ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জ্ঞানেশ কুমার গোটা কমিশন না। ফুল বেঞ্চের সঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অ্যান্ড কোং তারা বসবেন। তো সেখানে অনেক আরো বেশ কয়েকজন কমিশনার আছেন, অফিসাররা আছেন, আইএএসরা আছেন। তো জ্ঞানেশ কুমার অপদার্থ, কিন্তু তার সঙ্গে সবাই তো আর অপদার্থ না। আর কমিশনে যে বৈঠকটা হবে এটা তো সরকারিভাবে হবে। যদিও আশঙ্কা করা হচ্ছে যে মমতা ব্যানার্জিরা বেরিয়ে এসে এমন কিছু বলবেন, বড় বড় লম্বা চওড়া ভাষণ দেবেন, কিন্তু জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং এর পরে, জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং হওয়ার কথা 2 তারিখ, 3 তারিখে হবে ইডির মামলা, 5 তারিখে মমতা ব্যানার্জিরই 25 জন অনুগামী অফিসার, আইএএস আইপিএস মিলিয়ে, দেখো যে তালিকা পঙ্কজের হাতে রয়েছে, এই যে তালিকা, 10 জন আইপিএস আর আর 15 জন আইএএস, সে তালিকাটাও পাওয়া গেছে। মানে সেখানে স্বরাষ্ট্র সচিব, হোম সেক্রেটারি, হাওড়ার পুলিশ কমিশনার, আসানসোলের পুলিশ কমিশনার, বিভিন্ন দপ্তরের মমতার ট্রাস্টেড অফিসার, যারা স্বাস্থ্য দপ্তর আছে, মমতার পার ডিপার্টমেন্ট আছে, মমতার সিএমও আছে, মানে যারা, তাদেরকে দিয়ে 26-এর ভোটটা কবজা করার জন্য একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়ে গেছে। তো সেইখানে কিন্তু কমিশন একটুখানি নজর দিয়েছে। আস্তে করে তালাচাবি মানে দেওয়ার মোট কথা চেষ্টা হচ্ছে, করছে। দীপঙ্করদা যেটা বলতে চাইছে হ্যাঁ, আমি সেটা বলি, সেটা হচ্ছে যে এই যে অফিসাররা সবাই আপনারা জানেন, যাদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই খেলা হবে বলেন, মানে খেলা করাতেন, তাদেরকে অন্য রাজ্যে খেলা করানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, বা এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এদেরকে এরা থাকবেনই না। এটা কি বলছেন, একটু বিস্তারিত যদি বলতেন। যারা ভোটের সময় যে সমস্ত অফিসাররা খেলা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না খেলা হবে, ওই ভোটের যে খেলা, বাকিটা তুমি বুঝে নিও, দর্শকরাও বোঝেন যথেষ্ট, ওই যে খেলা হবে বলার যে খেলা করেন, সেই সমস্ত অফিসারদের এখান থেকে তুলে নিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমি বলবো দীপঙ্কর দা, এটা তুমি ব্যাখ্যা করো, এই যে যারা এখানে খেলা করে, তারা যদি ওখানে গিয়ে খেলা করে, তাহলে তো ওখানেও তো একটি রাজনৈতিক দল সমস্যায় পড়তে পারে। তোমার কি মনে হয়? তো হবে, ধরো পিবি সেলিম, সিএমওর অফিসার, সিনিয়র আইএএস অফিসার, তার বাড়ি কেরালায়, মালায়ালাম খুব ভালো বলেন, তাকে পাঠানোর হতে পারে কেরালায়। বেশ কয়েকজন অফিসার আছেন, তারা ধরো অসমিয়াটা ভালো বলেন, অহমিয়াটা,
তাকে পাঠানো হবে আসামে। তো তার মানে কি হিমন্ত বিশ্ব শর্মা বল ছেড়ে দেবেন? হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে মিয়া নিয়ে যে মন্তব্য করেছে বুলডোজার নিয়ে, তো তোমার মনে হয় যে মমতার এই ট্রাস্টেড অফিসাররা গিয়ে ওখানে ছড়ি ঘোরাবে? আমার ধারণা ওদেরকে বলবে যে গাড়ি কি সামলাও। কি পছন্দ করো, সেই পানীয়টা আনা হবে, পানীয়টা খাও, আর ওই কোন কোন গাড়িগুলো গাড়ি কোথায় রাখা ঢুকছে, হবে? কোন কোন গাড়ি বেরোবে, ওইগুলো গ্যারেজের পোস্টিং মানে মোট কথা হচ্ছে যেটা দীপঙ্কর দা বললো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের যারা অফিসার আছেন তাদেরকে এই রাজ্যে রাখাই হবে না, অন্য রাজ্যে নিয়ে যাওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন হয়ে যাওয়ার পর 2021 ইলেকশন হয়ে যাওয়ার পর দেবাশিস ধর, তিনি এখন বিজেপিতে আছেন, খুব সৎ অফিসার ছিলেন। আমি তখন বিধাননগরে কাজ করতাম সাংবাদিকতা, তো সেই সময় দেবাশিস বাবুকে আমরা পেয়েছিলাম এসিপি হিসেবে। খুব ভালো অফিসার ছিলেন, সৎ অফিসার, ভালো কাজ করেছিলেন। তার অপরাধ হয়েছিল কি, মমতা বন্দ্যোপাধ্যায় যে ওখানে বাজে রাজনীতিটা করেছিলেন সেই সময় একটি জায়গায়, শীতলকুচিতে, তো সেই বিষয়টা তিনি প্রকাশ্যে এনেছিলেন। তার সাজা হচ্ছে কি, তার কেরিয়ারটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরকম ভালো অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় কেরিয়ার ধ্বংস করে দেন। আর শুভেন্দু বাবুর ভাষায় যারা চটি চাটা আছে তাদেরকে তিনি, মানে কি বলবো, একেবারে কনস্টেবল হলে তাকেও আইসি বানিয়ে দেবে, এটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার পেয়ারের অফিসার যারা আছে, যারা খেলা করার জন্য প্রস্তুত হয়েছিল, গোটা টিমটাকেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে অন্য রাজ্যে, গ্যারেজ করে দেওয়া হবে। তাহলে এখানে ভ্যাকেন্সি হয়ে যাবে, এখানে ভ্যাকেন্ট থাকবে। তখন যারা নিউট্রাল অফিসার আছেন, ভালো অফিসাররা আছেন, তারাও খেলবেন। এবার তারা কোন দিকে খেলবেন, কি খেলবেন, ওই যে বলছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে যাচ্ছে, আসছে, অনেকে খেলতে আসছে। একদমই। নিশ্চিন্ত আমার শেষ একটাই প্রশ্ন, যখন অফিসার নিয়ে আমাদের আলোচনা শেষের দিকে যাচ্ছে, আমার শেষ প্রশ্নটা অফিসারদের নিয়ে। আমি দুজনের থেকে অ্যান্সার এটারও নিতে হবে। পুলিশ বাহিনীর প্রথম গুণ হলো সৎ সাহস এবং রুখে দাঁড়ানো, নিজের সিদ্ধান্তে অবিচল থাকা। অবসরের আগে বার্তা ডিজি রাজীব কুমার, কি বলবো? হাস্যকর। আমি একটু বলি, আমি খুব না না ভালো না, করে তুমি বলো, দেখেছি, তুমি বলো। আমি খুব ভালো করে আজকে হ্যাঁ, ফলো না 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 করেছি। না, অবশ্যই। রাজীব কুমার প্রথম কোন আইপিএস যাকে আইএএস এর কাজে ব্যবহার করেছিল মমতা ব্যানার্জি, মানে তথ্য প্রযুক্তি দপ্তরের সেক্রেটারি হিসেবে তাকে নেওয়া হয়েছিল। রাজীব কুমার প্রথম একজন আইপিএস যিনি কলকাতার পুলিশ কমিশনার হয়েছেন, বিধাননগরের হয়েছেন, সিআইডির মাথা হয়েছেন, ডিজি পর্যন্ত গেছেন। দেখো তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আইআইটি রুড়কির মেধাবী ছাত্র, তার ফোনটা হ্যাক করতে হবে, কটা নাম্বার আছে, কাকে কোথা থেকে তুলতে হবে, কোন ডায়েরিটা কোন দিকে সরাতে হবে, ভীষণ ভালো, মানে বুদ্ধিমান। তার সঙ্গে যা যা শব্দ, তুমি শেয়ানা শব্দটা খুব চলে এখন, লয়াল। তো এইগুলো তিনি, তাকে খুব হুম, পছন্দ করেন মমতা ব্যানার্জি। তাকে পছন্দ করেন মানে কতটা পছন্দ করেন দর্শকরা কল্পনাও করতে পারবেন না। তো সেই রাজীব কুমারের ফেয়ারওয়েল প্যারেড হচ্ছে, বিদায় সংবর্ধনা, মমতা ব্যানার্জি নেই। যার জন্য ছুটে গিয়েছিলেন বাড়ি ব্যাপারটা পর্যন্ত। কি? প্রশ্ন নাম্বার এক। প্রশ্ন নাম্বার দুই হচ্ছে, রাজীব কুমারের আজকে যে বিদায় সম্ভাষণ বা আবেগে থরথর করে কাঁপতে কাঁপতে চোখের জল কোনো রকমে আটকে রেখে, দেখো আমরা যে কোনো অফিসে যখন হুম। চাকরি করতাম সেখান থেকে যখন বেরিয়ে আসছি মনটা খারাপ লাগে। আবেগপ্রবণ আর এই ভাবে। রাজ্যে তিনি উত্তরপ্রদেশের খুব সম্ভ্রান্ত পরিবারের, খুব ভদ্র পরিবারের ছেলে, ভালো বাড়ির ছেলে, এখানে এসে নষ্ট হয়েছেন। কিন্তু এখান থেকে যখন তিনি আবার চলে যাচ্ছেন শেষ দিন, কষ্ট 31 তারিখ, একদিন আছে মাঝখানে, 31 তারিখে তার অফিসিয়ালি বিদায় একদম সই করে, লাস্ট সই করা, কিন্তু তার বিদায় সংবর্ধনা হচ্ছে অফিসিয়াল, হুম। সেখানে মমতা ব্যানার্জি নেই। এবারে তিনি মমতা ব্যানার্জিকে অনুচ্চারিত ভাবে নীরবে যে বার্তাটা দিলেন, খুব প্রাসঙ্গিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা থেকে কর্মা শব্দটা তিনি ব্যবহার করেছেন, আজকে 5-6 বার ব্যবহার করেছেন। কর্মা, কর্মই হচ্ছে আসল, কর্মই হচ্ছে আসল, মানে কর্ম কিন্তু ছাড়ে না। একদম পাতি কথায়, রকের ভাষায় বলতে গেলে, পাপ তার বাপকে ছাড়ে না। হুম। যা যা করব এই জীবনে, এই নশ্বর জীবনে, তার ফল, এই কর্মফল এখানেই ভোগ করতে হবে। এবারেই ভোগ করে যেতে হবে। সেটাই কি তিনি বলতে চাইলেন? কার উদ্দেশ্য? কার উদ্দেশ্যে বলতে চাইলেন? আমি তো মনে করি অনুচ্চারিত ভাবে তিনি যার দাসত্ব এতদিন করেছেন তার উদ্দেশ্যেই তিনি বলে গেলেন। দেখো তোমার হয় কি কি, মনে হয়? দেখো একদম ঠিকই বলেছে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো উনি অনেক কিছু করেছেন। কি কি করেছেন তার একটা অংশ আমরা টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজে পড়েছি, দেখেছি। এবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি তার জিজান লড়িয়ে দিলেন, এত কিছু করলেন, আজকে তুমি দেখো শেষ বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, তার বিরুদ্ধেই তদন্ত কমিশন বসিয়ে দিলেন। এই যে কিছুদিন আগে একটা খেলায় যে গন্ডগোল হলো, মেসি এলেন, সেখানে গন্ডগোল হলো, সেখানে রাজীব কুমার কি করবেন? বিধাননগর কমিশনারেটের ব্যাপার, এবং কমিশনারেটের হচ্ছে ল অ্যান্ড অর্ডার সামলানোর ব্যাপার। কে কত টাকায় টিকিট বিক্রি করবে, কে দুর্নীতি করবে, এটা তো পুলিশের বিষয় নয়, তা সত্ত্বেও ওনাকে জড়িয়ে দেওয়া।
রাজীব কুমার তো বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চা খেয়ে ভাতটা ফেলে দেন। রাজীব কুমারের কর্মজীবনটা হচ্ছে সেই চা, আর রাজীব কুমার হচ্ছেন সেই ভাত। যেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন রাজীব কুমারের কর্মজীবন শেষ, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাঁড়ের মতো ছুড়ে দিলেন, কিন্তু এই ভাঁড়ে রাস্তায় পড়ে থাকলে পাটা কেটে যেতে পারে। কেমন ভাবে? রাজীব কুমার তো অনেক কিছু করেছেন, যেমনটা আমরা শুনেছি, আমি তো কিছু দেখিনি, টিভিতে যা দেখেছি, খবরে যা পড়েছি। এবং বিধাননগর কমিশনারেটে যখন আমি সাংবাদিকতা করতাম ওই অঞ্চলে এবং সিবিআই ইডি বিটটা করতাম, তখন যা যা সিবিআই অফিসার ইডি অফিসারদের মুখে শোনা, তারা তো ফাইল দেখান না, যা বলেছেন স্কুপ হিসেবে, তাতে যেটা দাঁড়ায় অনেক ফাইল সরানোর বিষয় আশয় তো আছে যেগুলো রাজীব কুমার জানেন, সেটা কোথায় আছে, কার কার কাছে আছে। রাজীব কুমার যদি হাতছাড়া হয়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারী বিপদ। এর জন্য রিটায়ারমেন্টের পরেও রাজীব যাতে বেগরবাই না করেন তার জন্য কমিশনে তার নামটা ঢুকিয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধেই তদন্ত হচ্ছে। সেটা তো রাজীব বুঝেছেন যে শ্রীকৃষ্ণ, যেটা তুমি বলছিলে দাদা, যে ভগবান শ্রীকৃষ্ণকেও কর্মফল পেতে হচ্ছে, রাজীব কুমার তো কোন ছাড়, মমতা বন্দ্যোপাধ্যায় কোন ছাড়। সময় আসবে, সবার সময় আসবে। আমি আরেকটা শেষ প্রশ্নের সাথে সংযুক্তকরণ করবো, সেটা হচ্ছে 31 তারিখ রাজীব কুমারের অবসর নেওয়া এবং তারপরেই 3 তারিখ হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। রাজীব কুমার কি বেঁচে গেলেন কার্যত গা বাঁচিয়ে নিলেন? রাজীব কুমার দেখো, একজন অফিসার রিটায়ার হয়ে গেলেই সব দায়ে মুক্ত হয়ে যান এমন নয়। যারা আমরা পুলিশ বিট করেছি বা সাংবাদিকতা করেছি, দাদা তুমিও জানো যে যে কেসগুলো পেন্ডিং থাকে, যতদিন বেঁচে থাকবে তোমাকে আদালতে হাজিরা দিতে হবে। যে যে ক্ষেত্রে যে যে অফিসারের দায় বর্তায় আর কি, অন্য থানায় চলে গেলেও আইওকে কিন্তু আসতে হয়। তো রাজীব কুমার বেঁচে যাননি, কিন্তু রাজীব কুমার রিটায়ার হয়ে গেছেন। সেখান থেকে রিটায়ার হয়ে যাওয়ার ফলে এখন তো তার ওই স্টারের ভারটা বইতে হবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সো কল্ড দাসত্বের ভারটা বইতে হবে না। এবার যদি তার বিবেকবোধ জাগ্রত হয়, তারপর তিনি কি করেন সেটা তো তিনিই বলতে পারবেন। এবার সেই বিবেকবোধ জাগ্রত যাতে না হয় তার জন্যই তো ওই তদন্ত কমিশনটা বসিয়ে দিয়ে হয়েছে। এই রাজ্যে যতগুলো কমিশন হয়েছে, একটা কমিশনের হিসেব আজ অব্দি কিন্তু রিপোর্ট আসেনি, মানে কমিশনের কোনো ফলপ্রসূ হয়নি, সবই ঢপের কমিশন। কিন্তু নামকা ওয়াস্তে রেখে দেওয়া হয়, ওই যে বসিতে মাছ বাঁধিয়ে রেখে দেওয়া হয়েছে। রাজীব কুমারের মুখে ওই বসিটা বেঁধে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দীপঙ্করদা কি বলবেন? রাজীব কুমার কি কোথাও গিয়ে গা বাঁচিয়ে নিলেন? না না, প্রশ্নই নেই। রাজীব কুমারের বিপদ আরো বাড়লো। রাজীব কুমারের বিপদ বাড়লো এবং রাজীব কুমার এখন এর কথা শুনে আজকে না আমার মনে হচ্ছে একটু আধ্যাত্মিক জগতে চলে যেতে পারেন। খুব মনে হচ্ছে সন্ন্যাসী না হয়ে যান, সন্ন্যাসী না হয়ে যান। দেখো, উত্তরপ্রদেশের মানুষ, উত্তরপ্রদেশ মানেই হচ্ছে কাশী, অযোধ্যা, মথুরা, কাশী, অযোধ্যা, বারাণসী। তো ফলে উত্তরপ্রদেশ ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মস্থান। তো কিছু করার নেই, মানে উত্তরপ্রদেশের হাওয়া বাতাস প্রয়াগরাজ, মহাকুম্ভ, দিদিমণি বলেন মৃত্যুকুম্ভ, কিন্তু গোটা বিশ্ব জানে প্রয়াগরাজে বিশ্বের সবচেয়ে মানুষের পদধূলি পড়েছিল, আমরাও গিয়েছিলাম। তো সেখানকার মানুষ এবং সবচেয়ে বড় কথা পরিবার। আজকে রাজীব কুমারের কথার মধ্যে না আমি খুব মন দিয়ে শুনেছি, চোখের কোণটা চিকচিক করছিল, খুব বিশ্বাসের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে, মাথা উঁচু করে যা যা বলেছেন পজিটিভ কথা। মানে তিনি বলছেন পরিবার, পরিবারের কথাটা তার মুখে উঠে এসেছে। আমরা যা যা করি আমাদের সন্তানদের জন্য, ভবিষ্যতের জন্য, এগুলো কথার কথা না পৌলমী। একজন সিনিয়র আইপিএস অফিসার, একটা রাজ্যের ডিজি, সে বলছে, আতিপাতি কেউ বলছে না, পাড়ার রকের না। পরিবার অর্থে আমি যেটা বলতে চাইছি, তার যে দায়বদ্ধতা, তার যে বিশ্বাস, তার যে মর্যাদা, সেগুলো কিন্তু আস্তে আস্তে, তার যে বিবেক, এগুলো আস্তে আস্তে করে জাগ্রত হবে। এতদিন পর্যন্ত যা যা চাপা পড়েছিল বা যা চাপা রাখা হয়েছিল, সেগুলো জাগ্রত হবে। মানে আমরা আমাদের জীবনেই কিন্তু, দেখো, শেক্সপিয়ারের ডেস্টিনি বলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের নিয়তি বলো, এগুলো হচ্ছে কাজ করে, আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। আমরা যদি কোনো পাপ করি, আমরা যদি কোনো অন্যায় করি, আমরা আমাদের বিবেকের সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়াই। পৃথিবীর কেউ বলুক না বলুক, আমার প্রিয়জন কিছু বলুক না বলুক, নিজেকে নিজে কৈফিয়ত দিতে হয়। আজকে যেন রাজীব কুমার নিজের সঙ্গে নিজে কথা বলছিলেন, তার বিবেক যেন ক্রমশ আরো জাগরিত হচ্ছে এবং তিনি শ্রীমদ ভাগবত গীতার যে শাশ্বত বাণী, শাশ্বত কথা, কর্মা কর্মা কর্মা, এই শব্দগুলো বারবার তার মুখে উঠে এসেছে। ফলে এই রাজীব কুমার না, তুমি বলছো বটে যে তার বিপদ কেটে গেল, তার বিপদ কাটার কোনো ব্যাপার নেই। বিপদ বাড়লো তার একার না, তার পারিপার্শ্বিক যতজন ছিল। এটা কুরুক্ষেত্রের যুদ্ধ হতে চলেছে আর মাসখানেক পরে, শুরু হতে চলেছে। ফলে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভেরিটা না বাজিয়ে দেয় রাজীব।
একদমই। অনেক ধন্যবাদ দীপঙ্কর দা, পঙ্কজ দা, আপনাদের দুজনকেই আমাদের